রেডিওটা হচ্ছে শুনে গল্প আসছে শনিবার করে। নমস্কার, আমরা গল্পের রেডিও। আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা স্বামী চপেটানন্দ গল্পের সূত্রধর আমি সৌম্য। গল্প পাঠে সূর্য। শুরু হচ্ছে আজকের গল্প স্বামী চপেটানন্দ। নেপাল ওরফে জেনারেল নেপালের সঙ্গে বোধহয় তোমাদের পরিচয় আছে। একবার সে বুদ্ধি খাটিয়ে মিশন স্কুলের গুন্ডা ছেলেদের কেমন জব্দ করেছিল সে গল্প হয়তো পড়ে থাকবে। নেপাল ছেলেটি দেখতে রোগা পটকা বটে আর বয়সও খুব কম, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আছে যে কেউ তাকে ঘাঁটাতে সাহস করে না। বাংলার মাস্টার বলাইবাবু তার মাথায় গাঁটটা মেরে ভারী বিপদে পড়েছিলেন। সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু তবু পরীক্ষার সময় কার না ভয় হয়। বিশেষত বলাইবাবু ওঁত পেতে আছেন, একটু সুবিধা পেলেই তাকে ফেল করিয়ে দেবেন। বলাইবাবুর ভয়ে নেপাল ভীষণ মনোযোগ দিয়ে বাংলা পড়ছে, কিন্তু তবু প্রাণে শান্তি নেই। কি জানি কি হয়। সেদিন বাংলা পরীক্ষা। ভোরবেলা উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করেছে। এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির হলো। সুধা বললে, কি রে, আজ পড়া মুখস্থ করেছিস? নেপাল বললে, হ্যাঁ ভাই, আজ বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষা এত ভয় কিসে? তার চেয়ে চল চল, কলিতলায় নতুন সাধু এসেছেন, তাকে দেখে আসি। সাধু দেখবার মতো মনের অবস্থা নেপালের ছিল না। সে বললে, না ভাই, আজ বলাইবাবু এক্সামিনার। আজ যদি একটা ভুল করি তাহলে রক্ষা থাকবে না। সুধার নিজের সাধু দেখবার খুব ইচ্ছা, অথচ একলা যেতেও কেমন বাধো বাধো ঠিকই। তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করলে। কিন্তু ভাই, আশ্চর্য সাধু, তার নাম স্বামী চপেটানন্দ। ভক্তেরা তাকে চর বাবাজি বলে রাখে। তিনি নাকি যাকে একটা চর মারেন তার কার্যসিদ্ধি হবে। নেপাল অবাক হয়ে বললে, হ্যাঁ, বলিস কি? হ্যাঁ রে, তার চরের নাকি অদ্ভুত গুণ। সমরেশ তার ছোট ভাই কেবলার বড় পিঠে হয়েছিল। চর বাবাজি তাকে একটা চর মারলেন, বেশ পিঠে অমনি ভালো হয়ে গেছে। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, ভয়ঙ্কর ভালো সাধু। যে মানুষ করে যায় তা সিদ্ধ হবে। স্বামীজি চরে বড় মহিমা। নেপালের মাথায় অমনি বুদ্ধি গজালো। সে ভাবতে ভাবতে বললে, আচ্ছা মনে কর, তিনি যদি আমাকে একটা চড় মারেন তাহলে আমি পরীক্ষা পাস করতে পারবো? সুধা ভারী উৎসাহের সঙ্গে বললে, নিশ্চয় পারবে। বলাই বাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবেন না। তাই চল চল নেপাল, চর বাবাজির কাছে একটা চর খেয়ে আসবি। ধ্যাস, ফেলটা ফাতে করতেও হবে না কিছুই, ড্যাং ড্যাং করে পাস করে যাবে। আমিও চর খাবো, যা থাকে বলাতে। হিস্ট্রিটা ভালো লিখতে পারিনি, তারিখগুলো আমার একদম মনে থাকে না। চল চল চল, আর দেরি করিস না, চল। নেপাল আর লোভ সামলাতে পারলে না। দুই বন্ধু তখন বার হলো। গঙ্গার ধারে কালীতলা। সেখানে প্রকাণ্ড অসত্য গাছের নিচে বাঘের চামড়ার উপর চপেটানন্দ স্বামী বসে আছেন। তখনও ভক্তেরা কেউ এসে জোটেনি। সুধার নেপাল ভক্তি ভরে তাকে প্রণাম করলে। বাবাজির চেহারাটি চিমুড়ে, মুখে অনেক দাড়িগোঁফ আছে, চোখ দুটি করমচার মতো লাল। তাকে দেখে ভারী তিরিক্ষি মেজাজের লোক বলে মনে হয়। তিনি আবার কথা কন না, সবসময় মৌনী হয়ে থাকেন। সুধা আর নেপালকে তিনি হাত তুলে আশীর্বাদ করলেন। চর বাবাজি রক্ষ চেহারা দেখে নেপালের খুব ভরসা হলো। সে ভাবল, নিশ্চয়ই ইনি খুব তেজস্বী সন্ন্যাসী, এর চর কখনো বিফল হবে না। হাত জোড়ো করে সে বললে, চর বাবা, চর বাবা, আজ আমার বাংলার পরীক্ষা। প্রিপারেশন ভালোই করেছি, তবু ভয় হচ্ছে বলাইবাবু আমাকে গোল্লা খাবেন না তো। তাই আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে আমাকে একটা চড় মারেন তো বড় ভালো হয়। বেশি জোরে মারবেন না প্রভু, হাসতে মারলেই কাজ হবে। কিন্তু চর মহারাজ তা শুনবেন কেন? তিনি নেপালের গালে একটা 82 শিক্ষা ওজনের চর কষিয়ে দিলেন। নেপাল একে দুর্বল, তার উপর হঠাৎ এত বড় চর আশাই করেনি।
সে একেবারে চিৎপটাং হয়ে পড়ে গেল। চপেটানন্দ স্বামী চড় মেরেই আবার গম্ভীর হয়ে বসে রইলেন। গালে হাত বুলোতে বুলোতে নেপাল উঠে বসল। তার মাথাটা কেমন ভুলিয়ে গিয়েছিল, কিন্তু তবু কাউকে কিছু বলবার নেই। সে নিজেই তো চড় খেতে চেয়েছে। সুধা তার হাত ধরে টানতে টানতে বললে, নেপাল নেপাল চলে আয় নেপাল, তোর কাজ হয়ে গেছে, এবার নিশ্চয়ই পাস করবি, চলে আয়, অনেক নম্বর পাবি। সুধা নিজে আর চড় খেল না। বাবাজি চড়ের ভর দেখেই তার পিলে চমকে গিয়েছিল। সে মনে মনে ভাবল, কি হবে চড় খেয়ে? হিস্ট্রি পরীক্ষা তো হয়েই গেছে, এখন চড় খেলে হয়তো কোনো ফলই হবে না। তার চেয়ে নেপাল চড় খেয়েছে, এই ভালো হয়েছে। ভালো কিন্তু মোটেই হয়নি। নেপাল সেদিন বাংলা পরীক্ষা দিলে বটে, কিন্তু চড় খেয়ে তার মাথা খুলিয়ে গিয়েছিল বলেই হোক অথবা যে কারণেই হোক, বেচারা পাশ করতে পারলে না। বলাইবাবু তাকে অনেক গোল্লা দিলেন, ফলে সে 100-র মধ্যে মোটে 12 নম্বর পেলে। এদিকে কি করে জানি না, স্বামী চপেটানন্দর কাছে চড় খাওয়া খবরটা রুমের স্কুলে রাষ্ট্র হয়ে গেল। সবাই নেপালকে ঠাট্টা করতে আরম্ভ করলে। কেউ বললে, চড় খেলে তবু পাস করতে পারলি না। আবার কেউ বললে, আর একটা চড় খেয়ে আয়, তাহলে তোর মাথায় বুদ্ধি গজাবে। গিরিন বললে, না, আমি একটা হনুমান পুষেছি, তুই তার সাথে বন্ধুত্ব কর, তাহলে তোর বুদ্ধি বাড়বে। এতদিন বৃদ্ধির জন্য সবাই নেপালকে মনে মনে ভয় করত, তাই এখন তাকে বোকা বলার সুযোগ পেয়ে সকলেই মনের আনন্দে তাকে খেপাতে শুরু করলে। নেপালের মনের অবস্থা সহজেই বোঝা যায়। সে ভারী মুসড়ে পড়ল। চড় বাবাজি যে একটা ভণ্ড সন্ন্যাসী, তাতে আর সন্দেহ রইল না। যদি সত্যিকার সাধুই হবে, তবে সে ফেল করলে কেন? কয়েকদিন কেটে গেল। তারপর একদিন সন্ধ্যাবেলায় সুধার সঙ্গে খেলার মাঠে নেপালের দেখা হয়। নেপাল মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল। সুধা অনেক খোসামত করে তার সঙ্গে ভাব করলে। নেপাল বললে, তুই তো যত নষ্টের গোড়া। অনুতপ্ত সুধা বললে, আমি তো ভাই জানতাম না, তা এখন রাগ করে কি করবি বল, যা হবার তো হয়ে গেছে, তার চেয়ে ভণ্ড বাবাজিটাকে জব্দ করে চল। চড় বাবাজিকে জব্দ করবার মতলব নেপালের মাথায় কদিন থেকেই ঘুরছিল, কিন্তু সে কোনো উপায় ঠিক করতে পারছিল না। দুই বন্ধুতে এখন মাঠে বসে অনেক পরামর্শ করলে, কিন্তু একটিও মনের মতন ফন্দি মাথায় এলো না। নেপাল তখন বুকে ঘাড় গুঁজে ভাবতে শুরু করলে। আধ ঘন্টা পরে সে হঠাৎ লাফিয়ে উঠে বললে, হয়েছে হয়েছে, এবার বাবাজিকে চড়বারের মজা টের পাইয়ে দেবো। মহাবীর। সুধা আশ্চর্য হয়ে বললে, মহাবীর? মহাবীর কি? গিরিন্দার মহাবীর। এখন চল, কাল সকালে সব ঠিক হবে। গিরিন্দাকেও দলে নিতে হবে, চল চল। পরদিন সকালবেলা স্বামী চপেটানন্দ তার বাঘের চামড়ার উপর শুয়েছিলেন, আর দুজন ভক্ত তার পা টিপে দিচ্ছিল। এমন সময় গিরিন, সুধার নেপাল গুটি গুটি সেখানে গিয়ে উপস্থিত। গিরিনের কোলে একটি 7-8 বছরের ছেলে কিংবা মেয়ে, আগাগোড়া র্যাপারে ঢাকা। দেখে মনে হয় বুঝি তার ভারী অসুখ করেছে, তাই তাকে চড় বাবাজি চড় খাওয়ার জন্য আনা হয়েছে। এরকম রোগী বাবাজির কাছে রোজই 2-4 জন করে আসে। 3 জন স্বামীজিকে দণ্ডবোধ করলে। একজন ভক্ত গিরিনের কোলে রেফারে ঢাকা মূর্তিটি দেখিয়ে বললে, ওর কি হয়েছে? ওর বড় অসুখ, তাই বাবাজির কাছে নিয়ে এসেছি। উনি যদি দয়া করে ওকে ভালো করে দেন। ভক্ত বললে, তা ভালো করে দেবেন, কিন্তু ওর কি রোগ হয়েছে? তা তো জানি না, কিন্তু ও কথা বলতে পারে না। এখন বাবাজি যদি ওর মুখের কথা ফুটিয়ে দেন তো বড় ভালো হয়। আমরা 5 টাকা মানত করেছি, বাবাজির প্রায় প্রণামে দেব, যদি একে ভালো করে দিতে পারেন। প্রণামের কথা শুনে চপেটানন্দ উঠে বসলেন। ভক্ত বললেন, এই আর বেশি কথা কি, প্রভু চড় মেরে মেরে অনেক বড় বড় রোগ ভালো করেছেন,
ওকে কাছে নিয়ে এসো। নেপাল বললে, ও বড় রাগী আর কিছুতেই মুখ খুলতে চায় না। তাতে ক্ষতি নেই, বাবার চর খেলেই সব রোগ ভালো হয়ে যাবে। কথা কইতে পারবে তো? খুব পারবে, দুদিনের মধ্যেই মুখে খই ফুটবে। গিরিন তখন কোলের রোগীটিকে নিয়ে এগিয়ে গেল আর চপেটানন্দ স্বামী মারলেন তার গাল লক্ষ্য করে একটা প্রকাণ্ড চর। অমনি হুলস্থুল কাণ্ড। চর খেয়ে র্যাপারের ভিতর থেকে বেরিয়ে এলো রোগী নয়, প্রকাণ্ড একটা গোদা হনুমান। সে হচ্ছে গিরিনের পোষা হনুমান। তার নাম মহাবীর। মহাবীর ভয়ানক রাগী, গিরিন ছাড়া আর কারো শাসন মানে না। সে একেবারে চর বাবাজির ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। ভক্ত দুজন বাবাকে বলে টেনে দৌড় মারলেন। চর বাবাজির সঙ্গে মহাবীরের রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মহাবীরের গায়ে ভীষণ জোর। সে বাবাজির ঘাড়ে এক কামড় বসিয়ে দিলে বাবাজির আর মৌনব্রত রইল না। গেলে রে, গেলুম রে বাবা রে বলে চিৎকার করতে লাগলেন। মহাবীর কিন্তু ছাড়ে না, সে একে হনুমান। তারপর চর খেয়ে বেজায় চটে গিয়েছিল। চিমড়ে চর মহাবাস তাকে সামলাবেন কি করে? সে আঁচড়ে কামড়ে দাঁড়ি গোপ ছিঁড়ে বাবাজির অবস্থা শোচনীয় করে তুললে। নেপাল, গিরিন আর সুধা দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। আরও অনেক লোক জুটে গেল। নেপাল মাঝে মাঝে বলতে লাগলো, হায় হায় প্রভু, মহাবীরের মুখে কথা ফোটাতে পারলেন না প্রভু, আমার মহাবীরের মুখে ফোটাতে পারলেন না, হায় হায় হায়। প্রভুর তখন প্রাণ ওষ্ঠাগত হয়ে এসেছে। তিনি আর কি করেন, শেষে দৌড় দিয়ে গঙ্গায় লাফিয়ে পড়লেন। মহাবীর তীরে দাঁড়িয়ে তাকে মুখ ভাঙচাতে লাগলো। চপটানন্দ স্বামী সেই যে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে পালালেন, আর ফিরে এলেন না। তিনি যে সত্যিকার সাধু নন, একজন ভণ্ড তপস্বী, তার শহরের লোকেও বুঝতে পারল। কারণ দেখা গেল তিনি যাদের চড় মেরেছিলেন তারা কেউ সিদ্ধিলাভ করেনি। ফেল হওয়ার দুঃখ নেপালের একেবারে যায়নি বটে, কিন্তু সে যে প্রতিশোধ নিতে পেরেছে এই আনন্দে বিভোর হয়ে আছে। স্কুলের ছেলেরা আর তাকে কেউ ঠাট্টা করে না। শেষ হলো আজকের গল্প স্বামী চপেটানন্দ। সুধা ও নেপালের ভূমিকায় সৌম্য, গিরিনের ভূমিকায় শঙ্খ, ভক্তের ভূমিকায় কৃষ্ণ, বাবাজির ভূমিকায় সূর্য, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে শঙ্খ, আবহ সঙ্গীতে শঙ্খ সূর্য। পরবর্তী পর্বে আরও একটা সুন্দর গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পে রেডিও। এবার টিম গপ্পে রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প। নাম, ঠিকানা সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে। মেল আইডি হলো gopperedio202@gmail.com।